जय शिव शंभु, जय भोलेनाथ, জয় শ্রী মল্লিকার্জুন দেব। আমাদের আজকের গন্তব্য শ্রীশৈলম মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ দর্শন। আমরা 3 প্রজন্ম, আমি, আমার ছেলে আর আমার মা, 3 জনে মিলে বেরিয়ে পড়লাম হায়দ্রাবাদ থেকে শ্রী মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্য নিয়ে। অপূর্ব সুন্দর পর্বতমালা এবং সবুজ বনরাজির মধ্যে দিয়ে পৌঁছনো সেই তীর্থক্ষেত্র এক অনাবিল আনন্দ আর আধ্যাত্মিক পরিতৃপ্তিতে আমাদের মন ঘুরিয়ে তুলল। আমরা যখন হায়দ্রাবাদ থেকে যাত্রা শুরু করলাম তখন হায়দ্রাবাদের আকাশে সূর্যদেব উদিত হননি। নমস্কার, সুপ্রভাত। আজ একটা বিশেষ দিন, আমরা চলেছি শ্রীশৈলমের উদ্দেশ্যে। আজ আমার হায়দ্রাবাদে আসার প্রধান উদ্দেশ্য হলো এই শ্রীশৈলম ভ্রমণ। এখন বাজে ঘড়িতে সকাল 5:17 আমরা রওনা দিচ্ছি শ্রীশৈলমের উদ্দেশ্যে। আজ 9ই আগস্ট, রাখি পূর্ণিমা। আমার সব ভাই আর দাদাদের জন্য রইল বিশেষ শুভেচ্ছা। ভোরের আলো ফোটার আগেই আমাদের যাত্রা শুরু হয়েছে। আমরা এগিয়ে চলেছি। আমরা দাঁড়িয়ে পড়লাম একটা পেট্রোল পাম্পে। শুভ সকাল বন্ধুরা, আজকে আমরা বেরিয়েছি শ্রীশৈলমের উদ্দেশ্যে। 9ই আগস্ট সকাল 5:20 একটা পেট্রোল পাম্পে আমরা দাঁড়িয়েছি পেট্রোল নিতে। আমার ছেলে তখন পেট্রোলের দাম মিটিয়ে এগিয়ে চলেছে। তখন পূবের আকাশ সামান্য ফর্সা হয়েছে। মা কি করো? এসির মধ্যে চাদর মুড়ি দিয়ে আরামসে একটু ঘুমিয়ে দিল। আমাদের যেতে হবে। সুপ্রভাত, আমরা চলেছি শ্রীশৈলমের পথে। হায়দ্রাবাদ থেকে শ্রীশৈলম যাচ্ছি, শ্রীশৈলম হাইওয়ে দিয়ে। আমার সঙ্গে আছে আমার পুত্র রিভু। এদিকে তাকাও একটু, হ্যালো বলো। হ্যালো। মা, আর আছে শরৎ ভাইয়া। শরৎ ভাইয়া আমাদের সারথি, আজকে আমাদের নিয়ে যাচ্ছেন। হায়দ্রাবাদ থেকে শ্রীশৈলম যাওয়ার জন্য বাস পাওয়া যায়, এসি বাস, তেলেঙ্গানা স্টেট ট্রান্সপোর্টের বাস, যেখানে ভাড়া হচ্ছে 450 থেকে 500 টাকা। আর এইভাবে যেতে পারেন, আর যেতে পারেন আমাদের মতন গাড়ি বুক করে হায়দ্রাবাদে কোন্দাপুর থেকে আর শ্রীশৈলম পর্যন্ত যাতায়াত। আমরা আজকেই যাব এবং আজকে রাত্রেই ফিরব। টোটাল 250 কিলোমিটার হায়দ্রাবাদ থেকে শ্রীশৈলম। যাবার পথে যাতায়াত মিলিয়ে আমাদের খরচা পড়ছে 7,500 টাকা মতো। আপনাদের নাম্বার দিয়ে দেবো, দরকার হলে এখান থেকে আপনারা গাড়ি ভাড়া করে নিতে পারেন। চললাম শ্রীশৈলমের পথে। হর হর মহাদেব। অপূর্ব সুন্দর রাস্তা, ভোরের আকাশে সূর্যোদয় হচ্ছে। সেরে নিলাম প্রাতরাশ। একটি ছোট্ট রাস্তার ধারের ধাবা। আকাশ ভরা মেঘ, সেই মেঘ সরিয়ে স্বয়ং মহাদেব যেন হাতছানি দিয়ে আমাদের ডাকছেন তার কাছে। অপূর্ব এক সুন্দর প্রাকৃতিক দৃশ্য। রাস্তার দুপাশে শুধু সবুজ আর সবুজ। প্রকৃতিকে দু চোখ ভরে অনুভব করে নিতে নিতে এগিয়ে চললাম। ওই দূরে দেখা যাচ্ছে শ্রীশৈলম পর্বত, তার চূড়ায় রয়েছেন মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ, যার উদ্দেশ্যে আজকে আমাদের এই যাত্রা। যাত্রাপথ যতই দীর্ঘ হোক না কেন, প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মন প্রাণ ভরিয়ে তুলছে।
যত আমাদের গাড়ি এগিয়ে চলেছে তত যেন সবুজ আরো বেড়েই চলেছে। যাত্রাপথে পথ চলতে চলতে আমরা এসে পড়লাম নাল্লাবাল্লা টাইগার রিজার্ভ ফরেস্টের চেকপোস্টে। সেখানে শুরু হলো তল্লাশি। গাড়ি তল্লাশি করে যত প্লাস্টিক, এমনকি প্লাস্টিকের জলের বোতলটিও নিয়ে ফেলে দেওয়া হলো। অতএব জল খেতে হলে এই যাত্রাপথে আপনাকে মেটালের বোতল ক্যারি করতে হবে। এগিয়ে চলল গাড়ি নাল্লাবাল্লা টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে শ্রীশৈলামের উদ্দেশ্যে। যাত্রাপথে সবুজ যত বাড়ল আমার মনের উদ্বিগ্নতাও বাড়ল। খালি মনে হচ্ছিল এই বুঝি গাছের ফাঁক দিয়ে বাঘমামা উকি দেবেন। এটা তেলেঙ্গানা শেষ হচ্ছে, এই ব্রিজটা দিয়ে চলে গেলে আমরা ওদিকে অন্ধ্রপ্রদেশে পড়ছি। এটা অন্ধ্রপ্রদেশ আর এই দিকটা তেলেঙ্গানা। কৃষ্ণা নদীর ওপারটা অন্ধ্রপ্রদেশ আর এপারটা তেলেঙ্গানা। শ্রীশৈলম নগরী প্রবেশের দ্বারেই রয়েছেন পার্বতী, মহাদেব এবং কুমারস্বামী। শ্রীশৈলম সম্পর্কে এই গল্প প্রচলিত আছে যে শিব এবং পার্বতী একবার স্থির করেন ওনার দুই পুত্রের বিবাহ দেবেন এবং তার জন্য দুই পুত্রকে কিছু কাজ দেন। কাজটি হলো যে ওনাদের বিশ্ব ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করে আসতে হবে, যিনি আগে আসবেন তার বিবাহ আগে হবে। এই কথা শুনেই কার্তিক ঠাকুর তো ময়ূরে বসে বেরিয়ে পড়েন, কিন্তু গণেশ ঠাকুর তার ইঁদুর বাহন নিয়ে কী করে এত তাড়াতাড়ি ঘুরবেন? উনি একটি বুদ্ধি করেন। উনি ওনার বাবা মাকে 3 বার প্রদক্ষিণ করে প্রণাম করে বলেন আমার বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ হয়ে গেছে। তাতে খুশি হয়ে শিব এবং পার্বতী গণেশের আগে বিবাহ দিয়ে দেন। এদিকে কার্তিক ঠাকুর তো ঘুরে ফিরে যখন এসেছেন তখন দেখেন দাদার বিয়ে হয়ে গিয়ে ভাইয়ের বিয়ে হয়ে গেছে। তখন তিনি রেগে যান এবং এই শ্রীশৈলম পর্বতে এসে বসবাস করতে শুরু করেন এবং দীর্ঘদিন এখানে বসবাস করার ফলে তা পার্বতী দেবীর মনে দুঃখ হয় এবং উনি একদিন গণেশকে কেঁদে কেঁদে বলছিলেন যে দেখো আমি কার্তিককে এত ভালোবাসি, কিন্তু উনি এই শ্রীশৈলম পর্বতে এসে অবস্থান করছেন, আমাদের সঙ্গে দেখাও করে না। সেই কথা পাশ থেকে কার্তিক ঠাকুর শুনে ফেলেন এবং উনি শুনে বাবা মার সঙ্গে দেখা করেন পার্বতী এবং শিবের সঙ্গে এবং ওনাদের অনুরোধ করেন যে তোমরা সারা জীবনের মতন এই শ্রীশৈলম পর্বতে বসবাস করো। এই হচ্ছে শ্রীশৈলমে শিব পার্বতীর চিরকালীন বসস্থানের গল্প। শিব পার্বতী চিরকালের জন্য এই শ্রীশৈলমে থেকে গেলেন এবং প্রত্যেক দিন সন্ধেবেলায় 7:30টার সময় শ্রীশৈলম মন্দিরে পার্বতী এবং শিবের বিবাহ সম্পন্ন হয়। যারা নিজেদের বিবাহ সম্পন্ন করতে চান এই মন্দিরে তাদের বিবাহ সম্পন্ন হয়। বিবাহের কামনায় অনেক মানুষ এই মন্দিরে এসে পূজা দেন। এই হচ্ছে শ্রীশৈলম পর্বতের আরও একটি গল্প, যেটি কুমারস্বামী এবং পার্বতী এবং শিবকে নিয়ে রচিত। মন্দিরের গোপুরম তখন দূর থেকে দেখা যাচ্ছে। কার পার্কিং এরিয়ায় আমরা এসে পড়েছি। সারিবদ্ধভাবে গাড়িগুলি দাঁড়িয়ে রয়েছে। আমাদের গাড়িকে পার্কিংয়ে রেখে আমাদের সেরে ফেলতে হলো আর একটা কাজ। এখানে ছেলেদের গর্ভগৃহে ঠাকুরকে সহৃদয় দোকানদার ছেলেকে ধুতি পরতে হবে সুন্দর করে, আর মেয়েদের ইন্ডিয়ান এথনিক ড্রেস কিনে পরে এবার আমরা রওনা দিলাম আমাদের মূল মন্দির দর্শনের উদ্দেশ্যে। পথে একটি ছোট্ট মার্কেট পড়ল, সেই মার্কেটের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের মন্দিরের পথে। সমস্ত পূজার সামগ্রী। এই হচ্ছে মেন
দর্শনের পথ। এখানে কোনো টিকিট ছাড়াই মানুষ ঠাকুরকে দর্শন করতে পারে। আমরা এগিয়ে চললাম আমাদের জন্য নির্ধারিত মূল টিকিট কাটা আছে যেটা, তার উদ্দেশ্যে। এই যে অরেঞ্জ কালারের জামা পরা যাদের দেখলেন, এরা হচ্ছে ভলেন্টিয়ার। এরা আমাদের যে কোনো রকম বিপদে সাহায্য করবে, কিন্তু এরা খুব একটা ভালো হিন্দি বলতে পারে না। বহু পুরুষ এবং নারী ভলেন্টিয়ার এখানে রয়েছে আপনাদের সাহায্য করার জন্য। আমরা এগিয়ে গেলাম আমাদের স্পর্শ দর্শনের জন্য নির্ধারিত যে লাইন রয়েছে সেই লাইনের উদ্দেশ্যে। অনলাইনে আমরা আগের থেকেই এই স্পর্শ দর্শনের টিকিট কেটে নিয়েছি। আমাদের খুব ভালো দর্শন হয়েছে। এখানে শ্রীশৈলাম দর্শন করার জন্য আমাদের প্রথমে অনলাইনে টিকিট করতে হয়। এখানে বিভিন্ন রকমের টিকিট পাওয়া যায়, শীঘ্র দর্শন, অতি শীঘ্র দর্শন, স্পর্শ দর্শন এবং গর্ভগৃহ দর্শন। তো বিভিন্ন রেঞ্জের টিকিট থাকে। সেই টিকিট অনুযায়ী আমরা স্পর্শ দর্শনের টিকিট কেটেছিলাম। আমাদের 20 থেকে 30 মিনিট লাগার কথা, কিন্তু যেহেতু শ্রাবণ মাস আমাদের 1.5 ঘন্টা লেগেছে। তবে মন্দিরের ভিতরে এত সুব্যবস্থা, সব সুচারুরূপে পরিচালিত হচ্ছে, কোথাও কোনো বিভ্রান্তি নেই। প্রত্যেকে সুন্দরভাবে ধীরে ধীরে এগোচ্ছে। মাঝখানে মাঝখানে পাখার তলায় বসার জায়গা, চা কফি দেওয়া হচ্ছে, প্রসাদ বিতরণ হচ্ছে। এবং মন্দিরের ভিতরে ঢুকেই আমাদের যেটা এই সাউথ ইন্ডিয়ান মন্দিরগুলো যে বিশেষত্ব, একটি স্বর্ণের চূড়া দেখতে পেলাম। যেহেতু কোথাও কোনো ভিডিও ক্যামেরা অ্যালাউ নয় কোনো মন্দিরের ভিতরে, ওই জন্য আমরা ক্যামেরা নিয়ে যেতে পারিনি। তো এখানে প্রথমেই দেখলাম সোনার একটি স্তম্ভ। তারপরে আমরা এগিয়ে গেলাম গর্ভগৃহের দিকে। গর্ভগৃহে গিয়ে মল্লিকার্জুনকে স্পর্শ করে ফুল দিয়ে, মল্লিকা ফুল দিয়ে পুজো দিলাম। আর এই তেলেগু ভাষায় অর্জুন মানে মন্দিরের ভিতরে ঢুকে মন্দিরের চারপাশে রয়েছে 4টি গোপুরম। মানে গোপুরম মানে হচ্ছে দরজা। মন্দিরের চারদিকে 4টি দরজা রয়েছে এবং মূল গর্ভগৃহের মাথাটি পুরো সোনা দিয়ে বাঁধানো এবং 2টি সোনা স্তম্ভ দেখতে পেলাম। অপূর্ব সুন্দর প্রাচীন পাথরের তৈরি সুন্দর একটি মন্দির, মন প্রাণ আপ্লুত। আমাদের খুব ভালো দর্শন হয়েছে। এখানে শ্রীশৈলাম দর্শন করার জন্য আমাদের প্রথমে অনলাইনে টিকিট করতে হয়। এখানে বিভিন্ন রকমের টিকিট পাওয়া যায়, শীঘ্র দর্শন, অতি শীঘ্র দর্শন, স্পর্শ দর্শন এবং গর্ভগৃহ দর্শন। তো বিভিন্ন রেঞ্জের টিকিট থাকে। সেই টিকিট অনুযায়ী আমরা স্পর্শ দর্শনের টিকিট কেটেছিলাম। আমাদের 20 থেকে 30 মিনিট লাগার কথা, কিন্তু যেহেতু শ্রাবণ মাস আমাদের 1.5 ঘন্টা লেগেছে। তবে মন্দিরের ভিতরে এত সুব্যবস্থা, সব সুচারুরূপে পরিচালিত হচ্ছে, কোথাও কোনো বিভ্রান্তি নেই। প্রত্যেকে সুন্দরভাবে ধীরে ধীরে এগোচ্ছে। মাঝখানে মাঝখানে পাখার তলায় বসার জায়গা, চা কফি দেওয়া হচ্ছে, প্রসাদ বিতরণ হচ্ছে। এবং মন্দিরের ভিতরে ঢুকেই আমাদের যেটা এই সাউথ ইন্ডিয়ান মন্দিরগুলো যে বিশেষত্ব, একটি স্বর্ণের চূড়া দেখতে পেলাম। যেহেতু কোথাও কোনো ভিডিও ক্যামেরা অ্যালাউ নয় কোনো মন্দিরের ভিতরে, ওই জন্য আমরা ক্যামেরা নিয়ে যেতে পারিনি। তো এখানে প্রথমেই দেখলাম সোনার একটি স্তম্ভ। তারপরে আমরা এগিয়ে গেলাম গর্ভগৃহের দিকে। গর্ভগৃহে গিয়ে মল্লিকার্জুনকে স্পর্শ করে ফুল দিয়ে, মল্লিকা ফুল দিয়ে পুজো দিলাম। আর এই তেলেগু ভাষায় অর্জুন মানে শ্রীকৃষ্ণ এবং মল্লিকা মানে পার্বতী, এবং জুঁই ফুল দিয়ে পুজো দেওয়া হয়। জুঁই ফুলকে এখানে মল্লিকা বলা হয়। তা আমরা সেটা পুজো দিলাম, ঠাকুরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলাম। গর্ভগৃহ থেকে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান মাইথোলজি, ভারতবর্ষের ইতিহাসে এই জ্যোতির্লিঙ্গ, যেটি দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ হিসাবে বিখ্যাত সোমনাথের পরে, এটাকে আমরা ভারতবর্ষের ভূমি কৈলাসও বলতে পারি। পার্বতী একবার মহাদেবকে জিজ্ঞাসা করেছিলেন, কৈলাসের পর তোমার কোন স্থান সবচেয়ে পছন্দের? তখন পার্বতী বলেন যে আমার এই শ্রীশৈলাম
প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খুব প্রচ্ছন্ন। আমি এখানেই বসস্থান করি। পৌরাণিক কাহিনী অনুযায়ী আমরা যা জানতে পারি যে এখানে একমাত্র শ্রীশৈলম এমন একটি জায়গা যেখানে আমরা জ্যোতির্লিঙ্গের পাশাপাশি একটি সতীপীঠও দেখতে পাই। মহাদেব যখন দক্ষ যজ্ঞের ওখানে যখন দেখেন যে ওনার অপমানিত হতে দেখে সতী যখন দেহত্যাগ করেন, তখন মহাদেব সতীকে কাঁধে নিয়ে যে তাণ্ডব নৃত্য শুরু করেছিলেন এবং বিষ্ণুর চক্রে যে 51টি টুকরো হয়েছিল তার গলার টুকরোটি এখানে পড়েছে। ব্রহ্মারম্ভা দেবী নামে এখানে সতীপীঠ হিসাবে উনি পূজিত হন। দেবীর গলা এখানে পড়েছে ব্রহ্মারম্ভা দেবীর মন্দিরের ওখানে। এছাড়াও আরও কথিত আছে যে অরুণাসুর বলে একজন অসুরকে কেউ বধ করতে পারছিল না। উনি ব্রহ্মার বরে পুষ্ট ছিলেন। উনি বলেছিলেন যে কোনো 2 পায়ের কোনো জন্তু বা কোনো 4 পায়ে জন্তু আমাকে কেউ, কোনো প্রাণী 2 পায়ের বা 4 পায়ের কোনো প্রাণী আমাকে হত্যা করতে পারবে না। তাই এখানে দেবী ভ্রমরা রূপে, পতঙ্গ রূপে অরুণাসুরকে হত্যা করেছিলেন। তাই জন্য ইনি ব্রহ্মারম্ভা দেবী রূপে পূজিত হন। এছাড়াও ভারতবর্ষের ইতিহাসে বিভিন্ন মহাকাব্যে, মহাভারতের যুগেও আমরা এই মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের উল্লেখ পাই। আদিগুরু শঙ্করাচার্য এখানে এসেছেন এবং আমরা যেটা জানতে পারি যে ছত্রপতি শিবাজী ওনার কুলদেবী ছিলেন ব্রহ্মারম্ভা দেবী এবং উনি প্রায় এই শ্রীশৈলমে আসতেন। অতএব যদি স্থান মাহাত্ম্যের কথা আমরা বলতে পারি, ভারতীয় হিন্দু ধর্মের একটি বৃহত্তর তীর্থক্ষেত্র যা আজকে আমরা দর্শন করতে পেরেছি ঈশ্বরের পরম কৃপায়। আমার এই তীর্থ দর্শন আপনাদের সকলের সঙ্গে আমি ভাগ করে নিলাম। সকলে ভালো থাকবেন। জয় মহাদেব। এই মন্দিরটিকে সাক্ষী গণেশ মন্দির বলা হয়, কারণ শ্রীশৈলাম এসে আমরা যখন মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ দর্শন করি তারপরে এই গণপতিকে আমাদের সাক্ষী রেখে যেতে হয় যে আমরা মল্লিকার্জুন দর্শন করেছি। এই প্রথা প্রচলিত। যথারীতি সাক্ষী গণেশের ভিতরেও আমরা ক্যামেরা নিয়ে যেতে পারলাম না, কারণ কোনো মন্দিরের ভিতরেই কোনো বিগ্রহের ক্যামেরায় ছবি তোলা বারণ। মোবাইল আমরা নিয়ে যেতে পারিনি। কাল সারা রাত ঘুমোয়নি এক্সাইটমেন্টে। আজ পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন মনে হচ্ছে ঘুমাই। আমাদের যেহেতু বিকেল 5:30টার মধ্যে এই জঙ্গল ক্রস করে বেরিয়ে পড়তে হবে, তাই জন্য আমরা লাঞ্চটা ঠিক করলাম যে জঙ্গল ক্রস করার পর ওপাশেই করব। তাই জন্য জঙ্গল ধরে তাড়াতাড়ি গাড়ি ছুটে চলল। পথে 2-1টা হনুমান চারা বিশেষ কারুর দর্শন। কৃষ্ণা নদীর ওপর শ্রীশৈলাম ড্যাম। এটি 500 মিটার চওড়া এবং 150 ফুট উঁচু। আর এটি ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম হাইড্রো পাওয়ার ড্যাম। কৃষ্ণা নদীর ওপর এখানে একটি তীর্থস্থানও আছে যাকে পাতালগঙ্গা বলা হয়। ওই দূরে যে কেবল লাইনগুলো গেছে ওতে করে রোপওয়ে করে মানুষ নিচে যায় এবং ওখানে একটি মন্দির আছে, পুজো দিয়ে ফিরে আসে। আমরা ওপর থেকেই দেখে নিলাম। ওপর থেকে খুব সুন্দর দেখাচ্ছে কৃষ্ণা নদী এবং শ্রীশৈলাম ড্যাম। আমাদের হাতে সময় নেই বেশি, আমাদের আজকেই ফিরে পড়তে হবে, তাই আর নিচের পাতালগঙ্গার মন্দিরে গিয়ে আমাদের পুজো দেওয়া হলো না। কিন্তু এই কৃষ্ণা নদীতে এইটুকু জল কেন? জলটা কি সুন্দর, ওপর থেকে কি সুন্দর দেখাচ্ছে। নদীতে কি ডবল জল হয়ে যাবে? না না, বর্ষাকালে তো অনেক বেশি জল থাকার কথা না। ওই দূরে কৃষ্ণা নদীর উপর সকলে বোটিং করছে। এইবার সেরে ফেলতে হবে খাওয়া দাওয়ার পালা। প্রচণ্ড খিদে পেয়েছে। ঢুকে পড়লাম একটা ভেজ রেস্টুরেন্টে। সারাদিন উপোসের পর এই ক্রিসপি বেবি কর্নটা অমৃতের মতো। প্রচণ্ড খিদে পেয়েছিল। তৃপ্তি। কাজু বিরিয়ানি আর চিলি পনির।
ওগুলো টক হতে পারে, তুমি খেও। অপূর্ব সুন্দর রাস্তা ধরে হু হু করে আমাদের গাড়ি এগিয়ে চললো 120 থেকে 25 কিলোমিটার বেগে। এই সম্পূর্ণ যাত্রাটি আমরা সেরে ফেললাম 14 থেকে 15 ঘন্টার মধ্যে। সকাল 5:30টায় বেরিয়ে সন্ধ্যে 7:30টার মধ্যে আমরা আবার হায়দ্রাবাদে ফিরে এলাম একটি তীর্থ দর্শন করে। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সকলে। আবার দেখা হবে অন্য কোনো পথে, অন্য কোনো ভ্রমণে।